নমস্কার। গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ 10ম পরিচ্ছেদ। 15 দিন এখানে একেবারে বন্য জীবন যাপন করিলাম। যেমন থাকে গাঙ্গতারা কি গরিব ভূঁইহার বামুনরা, ইচ্ছা করিয়া নয়, অনেকটা বাধ্য হইয়াই থাকিতে হইল এইভাবে। এই জঙ্গলে কোথা হইতে কি আনাইব? খাই ভাত ও বন্ধুধুলের তরকারি, বনের কাঁকরোল কি মিষ্টি আলু তুলিয়া আনে সিপাহীরা, তাই ভাজা বা সিদ্ধ। মাছ দুধ ঘি কিছু নাই। অবশ্য বনে সিল্লি ও ময়ূরের অভাব ছিল না, কিন্তু পাখি মারিতে তেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হইত। ফুলকিয়া বৈহারে বাঘের ভয় আছে। একদিনের ঘটনা বলি। হাড়ভাঙা শীত সেদিন। রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমাইয়া পড়িয়াছি। হঠাৎ কত রাত্রে জানি না লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোনো জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সিপাহীরা পাশের খুপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছি ব্যাপারটা কি। এমন সময়ে একজন লোক ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, ম্যানেজার বাবু, বন্দুক নিয়ে গিয়ে শিগগির আসুন, বাঘে একটা ছোট ছেলে নিয়ে গিয়েছে খুপড়ি থেকে। জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুপড়ি। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বাহির করিয়া দিবার জন্য ঝাঁপটা একটু ফাঁকা ছিল। সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল বাঘ? শিয়ালও তো হইতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রহিল না। ফসলের ক্ষেতের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালের অপবাদ রটিতে দিতে চায় না। তাহারা জোর গলায় বলিতে লাগিল, এ আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখুন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হও, তাহাতে বড় কিছু আসে যায় না। বলিলাম, সব লোক জড়ো করো, মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণ সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে যাইতে কেহ রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের ধারে নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় মাইল 2 দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল। কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাছারি হইতে বাঁকে সিং জমাদারকে আনাইলাম। বাঁকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যাস তার ভালোই জানা। সে বলিল, হুজুর, মানুষ খেকো বাঘ বড় ধূর্ত হয়, আর কোটা লোক মরবে, সাবধান হয়ে থাকতে হবে। ঠিক 3 দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার পর লোকে ঘুম বন্ধ করিয়া দিল। রাত্রে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বৈহারের বিভিন্ন খুপড়ি হইতে সারা রাত টিনের ক্যানেস্ত্রা পিটাইতেছে। মাঝে মাঝে কাশের ডাঁটার আঁটি জ্বালাইয়া আগুন করিতেছে। আমি ও বাঁকে সিং প্রহরে প্রহরে বন্দুকের দেওর করিতেছি। আর শুধুই কি বাঘ? ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করিয়া দিল। আমার কাশের খুপড়ির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে উঠিয়া তাহাতে কাঠ ফেলিয়া দিই। পাশের খুপড়িতে সিপাহীরা কথাবার্তা বলিতেছে। খুপড়ির মেঝেতেই শুইয়া আছি। মাথার কাছের ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা। অন্ধকার আকাশের দিকে চাইহা মনে হইল যেন মৃত নক্ষত্রলোক হইতে তুষার বর্ষী হিম বাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে পৃথিবীর দিকে। লেপ্তশোক হিমে ঠান্ডা জল হইয়া গিয়াছে, আগুন নিবিয়া আসিতেছে। কি দুরন্ত শীত! আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হু হু তুষার শীতল নৈশ হাওয়া। কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এই শীতে?
এই আকাশের তলায় সামান্য কাশের খুপরির ঠান্ডা মেঝের উপর কি করিয়া রাত্রি কাটায়। তাহার উপর ফসল চৌকি দিবার এই কষ্ট, বন্য মহিষের উপদ্রব, বন্য শূকরের উপদ্রব কম নয়। বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে? অত উর্বর জমিতে অত নিরুপদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না। আমার ঘরের 2-300 হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জনকতক কাটুনি মজুর স্ত্রী পুত্র লইয়া বা ফসল কাটিতে আসিয়াছে। একদিন সন্ধ্যায় তাহাদের খুপরির কাছ দিয়ে আসিবার সময় দেখি কুঁড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবিলাম সেটা দেখি না কেমন। গিয়া বলিলাম, বাবাজি, কি করা হচ্ছে? একজন বৃদ্ধ ছিল দলে, তাহাকেই এই সম্বোধন। সে উঠিয়া দাঁড়াইয়া আমায় সেলাম করিল, বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল। ইহা এদেশের প্রথা। শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয়। গিয়া বসিলাম। খুপরির মধ্যে উঁকি দিয়া দেখি বিছানা বা আসবাবপত্র বলিতে ইহাদের কিছু নাই। কুঁড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো। বাসনকোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, আর এক টুকরা বস্ত্রও বাড়তি নাই। কিন্তু তাহা তো হইল, এই নিদারুণ শীতে ইহাদের লেপ কাঁথা কই? রাত্রে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করিলাম। বৃদ্ধের নাম নকছেদি ভকত, জাতি গাঙ্গতা। সে বলিল, কেন, খুপরির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না রয়েছে টাল করা? বুঝিতে পারিলাম না। কলাইয়ের ভুসির আগুন করা হয় রাত্রে? নকছেদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল। তা নয় বাবুজি, কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলেফেলপিরেরা শুয়ে থাকে। আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত 5 মণ ভুসি মজুত রয়েছে। ভারী ওম কলাইয়ের ভুসিতে। 2খানা কম্বল গায়ে দিলেও অমন ওম হয় না। আর আমরা পাবই বা কোথায় কম্বল, বলুন না? বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপরির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিয়া আসিল। মনে মনে ভাবিলাম, মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু। কখনো কি জানিতাম এসব কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনিতেছি। অগ্নিকুণ্ডের অপর পার্শ্বে বসিয়া একটি মেয়ে কি রাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, ও কি রান্না হচ্ছে? নকছেদি বলিল, ঘাটো। ঘাটো কি জিনিস? এবার বোধহয় রন্ধনরতা মেয়েটি ভাবিল, এ বাঙালি বাবু সন্ধ্যাবেলা কোথা হইতে আসিয়া জুটিল। এ দেখিতেছি নিতান্ত বাতুল, কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, ঘাটো জানো না বাবুজি, মকাই সেদ্ধ। যেমন চাল সেদ্ধ হলে বলে ভাত, মকাই সেদ্ধ করলে বলে ঘাটো। মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাঁড়ি হইতে তুলিয়া দেখাইল। কি দিয়ে খায়? এবার হইতে যত কথাবার্তা মেয়েটিই বলিল। হাসি হাসি মুখে বলিল, নুন দিয়ে, শাক দিয়ে, আবার কি দিয়ে খাবে বলো না? শাক রান্না হয়েছে? ঘাটো নামিয়ে শাক চড়াবো, মটর শাক তুলে এনেছি। মেয়েটি খুবই সপ্রতিভ। জিজ্ঞাসা করিল, কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। কীরকম জায়গা? আচ্ছা, কলকাতায় নাকি গাছ নাই, ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে। কে বললে তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশের, সে একবার বলেছিল। কীরকম জায়গা দেখতে বাবুজি? এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা করিলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না। বলিল, কলকাতা শহর দেখতে ইচ্ছে হয়, কে দেখাবে? তাহার পর আরও অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল। উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপরির ভিতর হইতে সেই বড় জামবাটিটা আনিয়া তাহাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢালিল। উপর উপর একটু নুন ছড়াইয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলেমেয়েরা সবাই মিলিয়া চারিদিক গোল হইয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। আমি বলিলাম, তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরবে? নকছেদি বলিল, দেশে এখন ফিরতে অনেক দেরি। এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো এদেশে হয় না, ওখানে হয়।
ধান কাটার কাজ শেষ হলে আবার যাব গম কাটতে মুঙ্গের জেলায়। গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে, তখন আবার খেড়ি কাটা শুরু হবে আপনাদেরই এখানে। তারপর কিছুদিন ছুটি। শ্রাবণ ভাদ্রে আবার মকাই ফসলের সময় আসবে। মকাই শেষ হলেই কলাই, এবং ধরমপুর পূর্ণিয়া অঞ্চলে কার্তিক সাল ধান। আমরা সারা বছর এই রকম দেশে দেশেই ঘুরে বেড়াই, যেখানে যে সময়ে যে ফসল সেখানে যাই, নইলে খাবো কি? বাড়িঘর বলে তোমাদের কিছু নেই? এবার মেয়েটি কথা বলিল। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং, নিটল গড়ন, কথাবার্তা বেশ বলিতে পারে। তার গলার সুরটা দক্ষিণ বিহারের দেহাতি হিন্দিতে বড় চমৎকার শোনায়। বলিল, কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে আমাদের তো চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকব, তারপর আবার বেরোতে হবে বিদেশে। বিদেশেই যখন আমাদের চাকরি। তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানেই কত দেশ থেকে কত লোক আসবে, কত বাজিয়ে গাইয়ে নাচনেওয়ালি, কত বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি এসব। কি করে দেখবেন? আপনাদের এই অঞ্চলে তো ঘোর জঙ্গল হয়ে পড়েছিল, সবে এইবার চাষ হয়েছে। এই দেখুন না, আসে আর 15 দিনের মধ্যেই। এই তো সবারই রোজগারের সময় আসছে। চারিদিক নির্জন। দূরের বস্তিতে কারা টিন পিটাইতেছে অন্ধকারের মধ্যে। মনে ভাবিলাম, এই অর্গলহীন কাঁশ ডাঁটার বেড়ার আগর দেওয়া কুঁড়েতে ইহারা রাত কাটাইবে, এই সাপদ সংকুল অরণ্যের ধারে, ছেলেপুলে লইয়া। সাহসও আছে বলিতে হইবে। এই তো মাত্র দিন কয়েক আগে এদেরই মতো আর একটি খুপরি হইতে বাঘে ছেলে লইয়া গিয়াছে মায়ের কোল হইতে। এদেরই বা ভরসা কিসের? অথচ একটা ব্যাপার দেখিলাম, ইহারা যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না, তত সন্ত্রস্ত ভাবও নেই। এই তো এত রাত পর্যন্ত উন্মুক্ত আকাশের তলায় বসিয়া গল্পগুজব রান্নাবান্না করিল। বলিলাম, তোমরা একটু সাবধান থাকবে, মানুষ খেকো বাঘ বেরিয়েছে জানো তো? মানুষ খেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার, আর বড় ধূর্ত। আগুন রাখো খুপরির সামনে, আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো। ওই তো কাছেই বন, রাত বেরাতের ব্যাপার। মেয়েটি বলিল, বাবুজি, ও আমাদের সয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যাই, সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে। সে জঙ্গল আরও ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে। মেয়েটি আগুনের মধ্যে আর কিছু শুকনো বনঝাউয়ের ডাল ফেলিয়া দিয়া সামনের দিকে সরিয়া আসিয়া বসিল। বলিল, সেবার আমরা অখেলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাত্রে এক খুপরির বাইরে রান্না করছি, চেয়ে দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে, যেন আমাদের খুপরির দিকেই আসছে। আমি ছোট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটাকে হাত ধরে রান্না ফেলে খুপরির মধ্যে তাদের রেখে এলাম। কাছে আর কোনো লোকজন নাই। বাইরে এসে দেখি তখন হাঁটতি কটা একটু থমকে দাঁড়িয়েছে। ভয়ে আমার গলা কাঠ হয়ে গিয়েছে। হাতিতে খুব দেখতে পায়